আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর WBH এর টেস্ট পেপারের ইতিহাসের মডেল কোশ্চেন সেট 6 এবং 7-এর MCQ এবং SAQ এর সম্পূর্ণ সমাধান করে দেখাবো। আর পেজ নাম্বার হয়ে যাচ্ছে D12 ও D14। প্রায় ইতিহাস যুগে সভ্যতার নিদর্শন হলো এটা হরপ্পা সভ্যতা। হায়ারোগ্লিফিক কোন দেশের প্রাচীন লিপি? এর মিশর। জাতীয় ধর্মের ভিত্তিতে কে প্রথম ইতিহাসের যুগকে বিভক্ত করেছিলেন? জেমস মিল। হোমো হাবিলিস কথার অর্থ হলো বিয়েরটা দক্ষ মানুষ। প্রাচীনকালে ইরাক দেশটির নাম ছিল বিয়েরটা মেসোপটেমিয়া। মিশরের সবথেকে বড় পিরামিড হয়ে গেল এটা খুফুর। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন ডিয়েটা প্লেটো। নিম্নলিখিত যে শাসক সম্রাট পদবাচ্য ছিলেন না তিনি হলেন ডিয়েটা মেটারনিক। পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে DA 476 খ্রিস্টাব্দে। 6 বুকস অব দ্য কমনওয়েলথ গ্রন্থের রচয়িতা হলেন সিয়েটা জাবোদা। কোন দেশের রাজতন্ত্রকে দিল্লির সুলতানের অনুসরণ করা উচিত বলে বরণী মনে করতেন? ডিয়েটা পারস্যের। স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল সিয়েট স্পার্টান। আলতামিরা গ্রহ অবস্থিত সিয়েটা স্পেনে। কোন পশুর ব্যবহার হরপ্পাবাসীরা জানতো না? বিয়েরটা হবে ঘোড়া। ভিনি ভিডিভিসি বলেছিলেন এটা জুলিয়াস সিজার। মিশরের লজ্জা নামে পরিচিত ছিলেন বিয়েরটা ক্লিওপেট্রা। ম্যানোর কথার অর্থ হলো, দেখো এখানে অপশানে দিয়েছে বাগান বাড়ি, রাজবাড়ি, মামার বাড়ি। এর মধ্যে কোনোটাই কিন্তু সঠিক নয়, তাই উত্তর হয়ে যাবে ডিয়েরটা কোনোটিই নয়। ভারতের সামন্ততন্ত্রকে আধা সামন্ততন্ত্র বা সামন্ত ধাঁচের কে বলেছেন? এটা হয়ে যাচ্ছে এটা কোশাম্বী। দুজন সামন্ত প্রভুর মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে বলা হয়, এটা হয়ে যাবে বিয়েরটা ফাইট। ঝড়ের পাখি বলা হয় এর মন্তেস্কুকে। ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেন ইলতুৎমিশ। প্রাচীন ভারতে ব্রাত্য ও নিশা ছিল, এটা হয়ে যাবে ডিয়েরটা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত। গিল্ড কথার অর্থ হলো এর নিগম। নূরজাহানের প্রকৃত নাম ছিল ইয়েরটা মুমতাজ। এবার চলে যাব গ্রুপ বিয়েতে। দেখো 2 বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বাবর রচিত আত্মজীবনীর নাম কি? বাবর রচিত আত্মজীবনীর নাম তুজুকি বাবরি। যুগচক্র কি? ভারতীয় পুরাণবিদরা মনে করেন সত্য, ত্রেতা, দাপর ও কলি। পৃথিবী এই 4টি যুগে আবর্তিত। সত্যের পরে আসে ত্রেতা, ত্রেতার পরে আসে দাপর, দাপরের পরে আসে কলি, আর কলির পরে আসে সত্য। এই 4টি যুগ চক্রাকারে আবর্তিত হয়। ইতিহাসের ধারণায় এই যুগ আবর্তন যুগচক্র নামে পরিচিত। এবার দেখো 2-এর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, আমির খসরু কে ছিলেন? সুলতানি যুগের একজন সুফি কবি তথা গায়ক ছিলেন আমির খসরু। তার লেখা 2টি উল্লেখযোগ্য গ্রন্থ হলো তুগলকনামা ও কিরান উস সাদাইন। তিনি হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত। এরপর 3-এর প্রশ্নে চলে যাব। দেখো জেমস মিল ভারতের ইতিহাসকে কি ভাগে ভাগ করেছিলেন? 3-এরটা দেখো, জেমস মিল ভারতের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করেছেন, যথা হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। 4-এরটা দেখো, প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন? প্রাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল। এরপর 4-এর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, দেখো চোরা কি? দেখো গ্রিসে পলিসের বাইরে দরিদ্রদের বাসস্থান এবং পশুচারণ ভূমি সহ গ্রামীণ অঞ্চল চোরা নামে পরিচিত ছিল। এরপর 5-এর প্রশ্নটা দেখে নেব আমরা, যে অ্যাগোরা কি? বলছে গ্রিসের অধিকাংশ পলিসে সাধারণ মানুষের জন্য প্রতিষ্ঠিত বাজার অ্যাগোরা নামে পরিচিত ছিল। এরপর 6-এর প্রশ্নটায় আমরা চলে যাই। দেখো 2টি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। 2টি অরাজতান্ত্রিক মহাজন পদের নাম হলো ব্রিজি ও মল্ল। 6-টা অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো ভারতে প্রথম গড়ে ওঠা সাম্রাজ্য কোনটি? ভারতে প্রথম গড়ে ওঠা সাম্রাজ্য হলো মৌর্য সাম্রাজ্য। এরপর 7-এর প্রশ্নটায় চলে যাব আমরা। দেখো অর্থশাস্ত্র গ্রন্থটি কে কবে আবিষ্কার করেন?
সাতের উত্তরটা দেখে নাও। অর্থশাস্ত্র গ্রন্থটি মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। 8এর কোশ্চেন দেখো, কে নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেছেন? উত্তরটা আমরা একটু দেখে নিই। দেখো, ইংল্যান্ডের টিউডর বংশীয় রাজা সপ্তম হেনরি নিজেকে সুপ্রিম হেড অব দ্য চার্চ বলেছিলেন। অথবা দেখো, ম্যানুমিশিও কাদের বলা হয়? মধ্যযুগে ইউরোপে, বিশেষত রোমে প্রভুর আশ্রয় থেকে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ম্যানুমিশিও। এরপর আমরা 9এর প্রশ্ন চলে যাই। দেখো, বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল? লিখবে যে বৈদিক যুগে অনার্য ব্যবসায়ীরা পনি নামে পরিচিত ছিল। এবার 9এর অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো, মোগল আমলের কয়েকজন চিত্রকরের নাম লেখো। লিখবে যে বিভিন্ন মোগল সম্রাটদের আমলে মোগল চিত্রকলা সমৃদ্ধি লাভ করে। মোগল সম্রাটদের রাজদরবারে আগত চিত্রকরদের মধ্যে কয়েকজন হলেন আব্দুল সামাদ, মীর সৈয়দ আলী, খাজা আব্দুল সামাদ, আব্দুল হাসান প্রমুখ। এরপর 10এর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ট্রুবাদুর নামে চারণ কবিরা ইংল্যান্ড ও জার্মানিতে কী কী নামে পরিচিত ছিল? ট্রুবাদুর নামে চারণ কবিরা ইংল্যান্ডে মিনস্টেল এবং জার্মানিতে মিনেসিঙ্গার নামে পরিচিত ছিল। দেখো, স্প্যাটিয়েট কাদের বলা হয়? স্প্যাটিয়েট স্বাধীন নাগরিকদের, স্পার্টার স্বাধীন নাগরিকদের স্প্যাটিয়েট বলা হতো। এবার অথবা দিয়ে 11-এর যে প্রশ্নটা আছে আমরা একটু দেখে নিই। দেখো, রাষ্ট্রের আধুনিক সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা কে? দেখো, রাষ্ট্রের আধুনিক সার্বভৌম তত্ত্বের প্রবক্তা হলেন ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ জাঁ বোদা। এরপর 12-র প্রশ্নটা কি আছে আমরা একটু দেখে নিই। প্রতিলোম বিবাহ কি? প্রাচীন ভারতীয় সমাজে, বিশেষত মৌর্য পরবর্তী যুগে, নিম্নবর্ণের পুরুষ ও উচ্চবর্ণের নারীর মধ্যে সংগঠিত বিবাহ হয়ে যাচ্ছে প্রতিলোম বিবাহ। 13-র প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। বুরোদা ও ক্যানিজক কি? দেখো, সুলতানি শাসনকালে বিভিন্ন উচ্চবংশীয়, অভিজাত, এমনকি সাধারণ পরিবারে প্রচুর কৃতদাস নিযুক্ত থাকতো, তাদের বলা হতো বুরোদা ও ক্যানিজক। দাস অর্থনীতি কাকে বলে? ভারতীয় তথা পৃথিবীর নানা দেশে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছিল নানা পরিবর্তন। সমাজের নানা স্তরের মানুষও এই অর্থনৈতিক অবস্থাকে বাস্তব রূপ দিয়েছে নানা রূপে। প্রাচীন গ্রিস ও মিশরের অর্থনীতিতে কৃতদাস প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই কৃতদাস প্রথার উপর নির্ভর করে যে অর্থনীতি গড়ে ওঠে তা দাস অর্থনীতি নামেই পরিচিত। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো, নেফারতিতি কে ছিলেন? লিখবে যে নেফারতিতি ছিলেন মিশরের ফেরাও বা সম্রাট চতুর্থ আমেনহোটেপের পত্নী। তিনি পরবর্তীকালে মিশরের রানী হন। পরেরটা বলা হয়েছে ফিলিপিকস কি? দেখো, মার্ক অ্যান্টনির বিরুদ্ধে প্রদান করা সিসেরোর বক্তৃতার সমষ্টি সংকলন। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে আমরা একটু দেখে নিই। রানী দুর্গাবতী কে ছিলেন? দেখো, বর্তমান মধ্যপ্রদেশের অন্তর্গত গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন দুর্গাবতী। পরের প্রশ্ন দেখো, মনসবদারি প্রথার দুটি গুরুত্ব লেখো। দেখো, মনসবদারি প্রথার দুটি গুরুত্ব হলো, এই প্রথা সাম্রাজ্যের নিরাপত্তা প্রদান করত, বিয়েটা সাম্রাজ্যের সম্প্রসারণে সহায়ক ছিল। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে আমরা সেটার উত্তরটা দেখে নিই। ম্যাকিয়াভেলির মতে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা কি? দেখো, এখানে রয়েছে অথবা দিয়ে যেটা নিয়মতান্ত্রিক গণতন্ত্র বা প্রজাতন্ত্র। এবার চলে যাব আমরা মডেল কোশ্চেন সেট 7-এরটায়।
দেখো, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? এটা বিয়েরটা যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না। আমির খসরু রচিত গ্রন্থটির নাম কি? এটা হবে বিয়েরটা কিরান উজ সাদাইন। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন বিয়েরটা ড্যানিয়েল উইলসন। পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো ডিয়েটটা হাতকুঠার। অরিজিন অফ স্পিসিস রচনা করেন সিয়েটা ডারউইন। সুমেরীয় সমাজ বিভক্ত ছিল সেটা 3টি শ্রেণীতে। দ্য ম্যাগনিফিকেন্টস নামে পরিচিত ছিলেন বিয়েটা সুলেমান। রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন সিয়েটা চন্দ্রগুপ্ত মৌর্য। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় এটা ম্যাকিয়াভেলিকে। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব ঘটে সিয়েটা 1688 খ্রিস্টাব্দে। লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা হলেন সিয়েট টমাস হবস। স্পার্টার কৃতদাসদের বলা হতো হেলট। ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল ডিয়েটা সিনোরীয় ব্যবস্থা। সমগ্র ইউরোপের ব্যবসায়ীদের গিল্ড গড়ে ওঠে। এটা হবে ইংল্যান্ডের। রানী দুর্গাবতী নিহত হন এটা নরের যুদ্ধে। প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন বিয়েটা ফেরাও আখনাটেনের স্ত্রী। গ্রিক দূত মেগাস্তিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন? ডিয়েটা 7টি। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জনক হলেন এটা হয়ে যাবে ডিয়েটা থুকিডিডিস। বর্তমানে আমরা কোন যুগে বাস করি? এটা হোলোসিনে। মূলত ড্যাশ আক্রমণে পুলিশগুলির পতন ঘটে এটা ম্যাসিডনের। ম্যান্ডারিন শব্দটি পর্তুগিজ ভাষায় প্রবেশ করেছে সিয়েটা মালয় শব্দভাণ্ডার থেকে। হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় লোথালে। ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার সূচনা হয়েছিল এটা ঋগ বৈদিক যুগে। এরপরে দেখো গ্রুপ বি এর এসএকিউ এর কোশ্চেন, প্রবহমান কাল কাকে বলে? ইতিহাস ও সভ্যতার ধারা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়, ফলে সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে, আর ইতিহাসের এই প্রবাহিত ধারাই হলো প্রবাহমান কাল। 2 প্রশ্নটা দেখো, লেখমালা কি? পাথর বা পাহাড়ের গায়ে যে লিপি উৎকীর্ণ করা হয় তাকে বলা হচ্ছে লেখ বা লিপি। আর লিপি উৎকীর্ণ করার যে পদ্ধতি বা বিদ্যা তাকে বলা হয় লেখমালা। এইবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখে নাও, ইতিহাসের রৈখিক কাল চেতনা কি? অথবা দিয়ে দেখো, অনেকের মতে ইতিহাসের কাল অগ্রগতি ঘটে একটি রৈখিক ধারায়। এটিকে ইতিহাসের রৈখিক কাল চেতনা বলা হয়। 3 দেখো, কোন সময়কাল আদি মধ্যযুগ নামে পরিচিত? 650 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর সময় থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত কাল পর্বকে আদি মধ্যযুগ বলা হয়। এরপর 4 প্রশ্নটা দেখে নেব কি আছে। দেখো, অ্যাক্রোপলিস কি? 4টা হয়ে যাচ্ছে, প্রাচীন গ্রীসে অধিকাংশ পুলিশের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পুলিশের শাসন কেন্দ্রটি প্রতিষ্ঠিত ছিল, যা অ্যাক্রোপলিস নামে পরিচিত। এবার 4 অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সেটি হয়ে যাচ্ছে, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়? দেখো, অথবা দিয়ে যেটা, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুরিত্তর নিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়। 5 প্রশ্নটা কি আছে দেখো, অটোম্যান কারা? উত্তর হয়ে যাবে ওসমান শব্দ থেকে অটোমান শব্দটি এসেছে। ওসমান 1299 খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, আর এই সাম্রাজ্যে বসবাসকারী তুর্কিরা অটোমান নামে পরিচিত। এরপর 6 প্রশ্নটা আমরা একটু দেখে নিই, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায়? 6টা দেখো, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হয়ে গেল থিওক্র্যাটিক। এই থিওক্র্যাটিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থিওস থেকে, যার অর্থ হলো দেবতা, অর্থাৎ দেবতান্ত্রিক রাষ্ট্রকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয়। এইরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে আমরা সেই প্রশ্নটা একটু দেখে নিই। টমাস ক্রমওয়েল কে ছিলেন? দেখো, অথবা দিয়ে টমাস ক্রমওয়েল ছিলেন অষ্টম হেনরির মন্ত্রী এবং ভাইকার জেনারেল। এইবার দেখো, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে, টিউডর বিপ্লব কি?
দেখো, ইংল্যান্ডের টিউডর বংশের রাজা অষ্টম হেনরির মন্ত্রী টমাস ক্রমওয়েল ইংল্যান্ডের চার্চের ক্ষমতা ধ্বংস করে জাতীয় চার্চ প্রতিষ্ঠা, অষ্টম হেনরি ও ক্যাথরিনের বিবাহবিচ্ছেদ প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে রাজার ক্ষমতা বৃদ্ধি করেন এবং দেশে জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন। আর এই পরিবর্তন টিউডর বিপ্লব নামে পরিচিত। 8 প্রশ্নটা আমরা একটু দেখে নেব। নতুন রাজতন্ত্র কি? লিখবে যে টিউডর বংশের প্রতিষ্ঠাতা সপ্তম হেনরি ইংল্যান্ডে একটি নতুন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। শাসনতান্ত্রিক ও রাষ্ট্রনীতি বিষয়ক বেশ কিছু আধুনিক পদক্ষেপ নেওয়া হয়, আর এই রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয়। এরপর 8 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে আমরা একটু সেটা দেখে নিই। উলেমা কারা? লিখবে যে মুসলিম ধর্মীয় জগতে ধর্ম বিশেষজ্ঞ এবং ইসলামী শরীয়তি আইনের ব্যাখ্যাকর্তাকে বলা হয় উলেমা। 9 প্রশ্নটা আমরা একটু দেখে নিই। দাস অর্থনীতি কি? লিখবে যে প্রাচীন রোমান, মিশরীয় ও ভারতীয় সভ্যতায় কৃতদাসদের শ্রমের ওপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে উঠেছিল তা দাস অর্থনীতি নামে পরিচিত। 9 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে আমরা সেটা একটু দেখে নিই যে ফিফ কি? লিখবে যে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় আনুগত্যের বিনিময়ে ঊর্ধ্বতন সামন্তপ্রভু নিম্ন সামন্তকে জমি দান করতেন, আর এই জমিকে ফিফ বলা হতো। এবার 10 প্রশ্নটা কি আছে আমরা একটু দেখে নিই যে ম্যানর বলতে কি বোঝো? ম্যানর হলো সামন্তপ্রভুর খামার বাড়ি, যেখানে থাকতো কৃষিকাজের জন্য জমি, সেচের জন্য জলাশয়, গবাদি পশুর চারণভূমি। এখানে সার্ফ বা ভূমিদাসরা চাষবাস করতো এবং তারা এই ম্যানরের মধ্যেই বসবাস করত। পরের প্রশ্ন হচ্ছে ভ্যাসেল বলতে কি বোঝো? সামন্ততান্ত্রিক পিরামিডে সর্বনিম্ন স্তরে বসবাসকারী অগণিত দরিদ্র কৃষককে বলা হতো ভ্যাসেল। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে আমরা এবার সেটি দেখে নিই। মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হতো? সামন্তপ্রভুর নিরাপত্তার প্রয়োজনে গঠিত প্রতিরক্ষা বাহিনীতে নিযুক্ত বীর যোদ্ধাদের নাইট বলা হতো। এরা ছিল উচ্চ বংশীয় যোদ্ধা। আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, প্রাচীন ভারতে দ্বিজ নামে কারা পরিচিত? প্রাচীন ভারতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা উপবীত ধারণ করতেন এবং এই সংস্কারকে তারা তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করতেন না। এই কারণে এরা দ্বিজ নামে পরিচিত ছিল। আর পরের প্রশ্নে চলে যাই। রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের উল্লেখ করো। দেখো, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত দুটি তত্ত্ব হলো, এটা আর্য জাতি তত্ত্ব আর বিয়েরটা অগ্নিকুল তত্ত্ব। আমরা পরের প্রশ্নে চলে যাই। পতিত ক্ষত্রিয় কাদের বলা হতো? দেখো, যবন, শক, হুন, কুষাণ প্রভৃতি জাতিগুলি ভারতীয় সমাজে বসতি স্থাপন করলেও ব্রাহ্মণ্য হিন্দু ধর্মে তারা ক্ষত্রিয়ের মর্যাদা লাভ করতে পারেনি। এদের পতিত ক্ষত্রিয় বলা হয়। পরের প্রশ্নে চলে যাই আমরা। পুরাণ কি? দেখো, পুরাকালে বিভিন্ন কাল্পনিক ঘটনাবলী, অপ্রাকৃত ঘটনার বিবরণ, দৈব কার্যকলাপ, আধ্যাত্মবাদ প্রভৃতি যে গ্রন্থে লিপিবদ্ধ আছে তাকে পুরাণ বলা হয়। আমরা অথবা দিয়ে যে প্রশ্নটা আছে তার উত্তরটা একটু দেখে নিই। প্রবন্ধ চিন্তামণি কে রচনা করেছিলেন? আচ্ছা, এখানে দেখো অথবা দিয়ে যে বিবরণটা আছে মেরুতুঙ্গ, উত্তর হয়ে যাচ্ছে মেরুতুঙ্গ। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, জনপদ কি? সংস্কৃত জন শব্দের অর্থ উপজাতি এবং পদ শব্দের অর্থ হলো পা, অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর বসতিই হলো জনপদ। পরের প্রশ্নে আমরা চলে যাই।
আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম উক্তিটি কার? আচ্ছা, উক্তিটি হয়ে যাচ্ছে রোমান সম্রাট জুলিয়াস সিজারের। দেখো, ওয়াতিন জায়গির কি? দেখো, এখানে লিখবে যে কোনো মনসবদার তার জায়গিরের মাধ্যমে বেতন পেলে সেই জায়গিরকে ওয়াতিন জায়গির বলা হতো। এবার শেষ কোশ্চেন যেটা অথবা দিয়ে আছে, আমরা সেটা একটু দেখে নিই। ম্যান্ডারিন পদপ্রার্থীরা কিভাবে নির্বাচিত হতেন? লিখবে যে ম্যান্ডারিন পদপ্রার্থীদের কঠিন যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। কনফুসিয়াস আদর্শ সম্পর্কে গভীর জ্ঞান ও সাহিত্য, কাব্যচর্চা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়। তাহলে একাদশ শ্রেণী তোমাদের WBH এর টেস্ট পেপারের পেজ D12 ও D14, অর্থাৎ এখানে তোমাদের যে মডেল কোশ্চেন সেট দেওয়া হয়েছে তার 6 এবং 7-এর MCQ এবং SAQ সম্পূর্ণ সমাধান করে দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।